আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ হাসান। আজকে তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্র কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে বলেছিল ভাইয়া জীববিজ্ঞান কি পড়বো এবং কোনগুলা পড়তে হবে এবং কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হয় কিছু বুঝি না। শুধুমাত্র তোমাদের জন্য এটা। ঠিক আছে? তো দেখো, আহ প্রথমে বলে রাখি যে আমরা শুধু কোশ্চেন পড়বো আর উত্তর দেখবো এইটাই না। আমরা কোশ্চেন গুলো পড়বো এবং সাথে সাথে যে বাকি অপশন গুলো যে আছে সেগুলোর সম্পর্কে ধারণা নেবো এবং এক্সট্রা ইনফরমেশন গুলো জানবো এবং যে টপিকটা থেকে কোশ্চেনটা করা হয়েছে ওই টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে? তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন, মায়োসিস বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়? আমরা কিন্তু এটা খুব সহজে জানি এটা, যে মায়োসিস বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়। মায়োসিস বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় এবং ক্রোমোজোম কয়বার? একবার বিভক্ত হয়। এবং মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা কিন্তু এটাও শিখছিলাম যে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় দেখেই আমরা এই বিভাজনকে কি বলেছিলাম? হ্রাসমূলক বিভাজন। এবং এই ক্ষেত্রে কি দেখা যায় যে মাতৃকোষের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এই জন্য কিন্তু আমরা মায়োসিস বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলে থাকি। এবং এইখানে দেখো আরো কিছু এক্সট্রা ইনফরমেশন লেখা আছে। যেমন আমরা জানি কি নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। এবং সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। তো দেখো এখানে কিন্তু উত্তরগুলাকে মার্ক করা আছে। আসলে এইগুলা মার্ক করা আছে আমি যখন অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম তখন আমি এগুলা এক্সাম দিয়েছিলাম, তো এই জন্য এগুলা মার্ক করা আছে। আচ্ছা, এগুলো কোনো ব্যাপার না। তোমরা তোমরা দেখো কিভাবে শুধু কোশ্চেন অ্যানালাইসিস করতে হয় সেটাই শুধু দেখো। মার্কের অ্যান্সারের দিকে আগে তোমরা দেখবা না। ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াকে কি বলে? এটা আমরা খুব সহজে জানি কি মেটাকাইনেসিস বলে। এবং বাকি ইনফরমেশন গুলো দেখো, এখানে আছে কি ইন্টারোকাইনেসিস। ইন্টারকাইনেসিস কি? আমরা জানি যে মিওসিসের দুইটা ধাপ আছে, মিওসিস এক এবং মিওসিস দুই। এই মিওসিস এক এবং দুই এর যে মধ্য পর্যায়টা আছে সেইটাই কি ইন্টারোকাইনেসিস। ঠিক আছে? তারপর দেখো এখানে আরেকটা অপশন আছে সাইটোকাইনেসিস। এটা আমরা তো শিখলাম এই মাত্র যে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস বলে। তারপরে কোশ্চেন দেখো, কোন উদ্ভিদের শুক্রাণু উদ্ভিদকুলে সর্ববৃহৎ? এটা খুব সহজ কোশ্চেন। এটা আমরা জানি কি হবে উত্তর? সাইকাস। কিন্তু আমরা শুধু এইটাই পড়ে শেষ করব না, এখানে বাকি যে অপশন গুলো আছে সেই সম্পর্কে আমরা জানবো। যেমন দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন হইতে পারে, যেমন নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? এক্ষেত্রে কোনটা হবে? সাইকাস এবং গিঙ্কো গ্লোবা, এটাও হইতে পারে। এই দুটাই হয়, আমরা জানি এটা। তারপরে দেখো কি আছে, টেরিস এবং নেটাম। এই দুটো অপশন থেকে এখানে এইটা কোশ্চেন হইতে পারে যে নিচের কোনটি বহু ফ্ল্যাজেলা যুক্ত, নিচের কোনটি এক ফ্ল্যাজেলা যুক্ত, বা নিচের কোনটি ফ্ল্যাজেলা বিহীন। এই কোশ্চেন গুলো হইতে পারে। তো যেমন এখানে দেখো টেরিস আছে, আমরা জানি কি টেরিস হচ্ছে কি বহু ফ্ল্যাজেলা যুক্ত। এবং নেটাম, দেখুন নেটাম বানানে উচ্চারণের ক্ষেত্রে কি আসে? প্রথম অক্ষর দন্ত ন আসে। এক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখবো যে নেটামের ক্ষেত্রে কি ফ্ল্যাজেলা বিহীন, অর্থাৎ কি ফ্ল্যাজেলা নাই। এবং রিস্ট্রিক্সিয়া যেটা আছে সেটার ক্ষেত্রে দ্বি ফ্ল্যাজেলা যুক্ত। ঠিক আছে? এই 3 নাম্বার কোশ্চেন থেকে আমরা এতগুলো ইনফরমেশন আমরা মনে রাখবো। ঠিক আছে? তারপরে দেখো, নিচের কোনটি বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ? এটার ক্ষেত্রে আমরা জানি কোনটা হবে এখানে, অলফিয়া অ্যারহেজিয়া এইটা। এবং সমগ্র পৃথিবীতে বললে কোনটা হবে? বি নাম্বার হবে। ঠিক আছে? তারপর দেখো, জবা ফুলে কোন প্রকার অমরা বিন্যাস থাকে? এইটা কি এক্সিয়াল বা অক্ষীয়? কিন্তু এখানে দেখো অনেকে আছে যে এইটা খুব সহজে মনে রাখতে পারে না। তো তাদের জন্য একটা আমি ট্রিক দেখাবো। সেটা দেখো এইভাবে, তোমরা এই ট্রিকটার মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারবা। যেমন মা, মাসিম, আজ, ফি, নুডলস, এলো, সেখানে সে সূত্রী, শীর্ষধলা, সুপার সাব,
দেখে এরা লাশ হয়ে গেল। এই ছন্দটার মাধ্যমে আমরা সবগুলা অমরবিন্যাস খুব সহজে মনে রাখতে পারবো। কিভাবে? এদিকে খেয়াল করো, আমি কি লিখছি প্রথমে, এই ছন্দটাকে তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে যে মাসিম আজ ফ্রি নুডলস খেলো, সেখানে সে বেসুত্রী শীর্ষধলা সুপার সাপ দেখে প্যারালাস হয়ে গেল। এই কথাটার মাধ্যমে আমরা খুব সহজেই অমরবিন্যাস গুলো মনে রাখতে পারবো। যেমন প্রথমে আছে কি মাসিম, মাসিম কথাটা থেকে আমরা মনে রাখবো এইভাবে যে মার্জিনাল বা এক প্রান্তীয়, এর বানানের শেষে কি আছে মা শিম, তার মানে এটা কি হবে যে শিমে কোনটা দেখা যায় মটরশুটি, সরি শিমে কি দেখা যায় মার্জিনাল বা এক প্রান্তীয়, কি হবে তাহলে শিম। ঠিক আছে, তারপর দেখো আজ, এই আজ থেকে আমরা মনে রাখবো একজাইল, এই বইটির জ থেকে কি পড়বো জবা, তার মানে কি জবাতে কোনটা দেখা যায় একজিএল বা অক্ষীয়। ঠিক আছে, তারপর দেখো ফ্রি, এই ফ্রি থেকে আমরা মনে রাখবো ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, এটা কাদের ক্ষেত্রে দেখা যায় নুডলস, এখান থেকে এন থেকে দন্ত ন থেকে মনে রাখবো নুনিয়া শাক, তুত এবং নুনিয়া শাক, তুত এবং নুনিয়া শাক, নুনিয়া শাক। ঠিক আছে, তারপরে সেখানে সে বেসূত্রী, এই এখান থেকে বে থেকে মনে রাখবো বেজাল, এখানে আমরা কি বললাম, এখানে বেসূত্রী থেকে আমরা মনে রাখবো বেজাল বা মূলীয়, এবং এই সূত্রী থেকে এখানে মনে রাখবো সূর্যমুখী তি ধরা ধান, এটা। তারপর হচ্ছে শীর্ষধলা বা শীর্ষস্থ, এটা মনে রাখবো কিভাবে ধলা, একে ধতে হচ্ছে ধনিয়া পাতা এবং লাতে হচ্ছে তোমার কি লাল পাতা, এইভাবে মনে রাখবো। আর এখানে হচ্ছে সুপারফিশিয়াল বা গাত্রীয়, সুপার সাপ, এখান থেকে মনে রাখবো কি শাপলা এবং কি পদ্ম, প্যারা লাস্ট থেকে মনে রাখবো কি প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, লাস্ট থেকে মনে রাখবো কি লত হচ্ছে এই লতে মনে রাখবো হচ্ছে লাউ, আর এই দুনতে তালবেশ হতে মনে রাখবো এখানে শসা, এটা তালবেশ হবে দুনতে শোনা, লাউ শসা। তো আমরা এটার মাধ্যমে খুব সহজেই, এই ছন্দটার মাধ্যমে আমরা খুব সহজেই অমরা বিন্যাস গুলো মনে রাখতে পারবো। ঠিক আছে, দেখো তার পরবর্তী কোশ্চেন হচ্ছে অশ্বরোগের ক্ষেত্রে উপকারী উদ্ভিদ কোনটি? আমরা জানি কি অশ্বরোগের ক্ষেত্রে কোনটা, অশ্বরোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় জবা, এবং ঢেঁড়স কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বহুমূত্রের ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয় ঢেঁড়স, এবং স্যুপ তৈরিতেও ব্যবহৃত হয় কোনটি ঢেঁড়স। এই দুটো কোশ্চেন আমরা মনে রাখবো। তাহলে কি হলো এখানে যে অশ্বরোগের ক্ষেত্রে উপকারী উদ্ভিদ কোনটা, এটা হবে কি জবা। এবং যদি কোশ্চেন আসে এইটা যে বহুমূত্র রোগের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়, তাহলে অ্যান্সার হবে কি ঢেঁড়স। এবং এইটাও কিন্তু আসতে পারে যে স্যুপ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে কি হবে বলো ঢেঁড়স। ঠিক আছে, তারপরে দেখো একবীজপত্রী উদ্ভিদ মূলে কতটি জাইলেম থাকে, এটা আমরা জানি কি একবীজপত্রীতে কি হয় 6 এর অধিক থাকে, এটা আমরা পড়েছিলাম। এবং দ্বিবীজপত্রীতে কি হয় 5 এর কম, এবং 5 এর কম এবং কতগুলো থাকে, সরি একবীজপত্রী উদ্ভিদ মূলে কতটি জাইলেম থাকে, এটা হচ্ছে কি 6 এর কম, অর্থাৎ কয়টি থেকে 2 থেকে 4টি থাকে, এটা কার ক্ষেত্রে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে। তারপরে দেখো নিম্নের কোন উদ্ভিদ হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায় না, এই যে এটা একটু খেয়াল করবা, দেখো এখানে বলছে কিন্তু না বলছে, তার মানে কি কোনটার ক্ষেত্রে হাইড্রোসেন্ট্রিক দেখা যায় না, হাইড্রোসেন্ট্রিক মানে হচ্ছে তোমার কি জাইলেম কেন্দ্রিক, এটা মানে হচ্ছে কি জাইলেম কেন্দ্রিক। এটা মানে আমরা জানি কি জাইলেম কেন্দ্রিক। তাহলে দেখো আমরা কিন্তু শিখেছিলাম এই তিনটা উদাহরণ আছে যে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক, সেগুলো কি কি
টেরিস, স্লেজনেলা এবং লাইপোকন্ড্রিয়াম। এবং ইয়োক্কা, ড্রাসিনা এবং ইয়োক্কাতে কি দেখা যায় সেটা হচ্ছে কি লাইপোকন্ড্রিয়াম বা ফ্লোয়েম কেন্দ্রিক। ঠিক আছে, তাহলে কোনটা হবে এখানে? ড্রাসিনা। দেন পরের কোশ্চেন দেখো, নিম্নের কোন কাটায়ন উদ্ভিদ সবচেয়ে ধীর গতিতে শোষণ করে? দেখো এটা আমি মনে রাখার জন্য আমি একটা ট্রিক ইউজ করি, আমি সেটাই তোমাদেরকে দেখাবো। যেমন দ্রুতর ক্ষেত্রে আমি মনে রাখি এইভাবে যে দ্রুতর ক্ষেত্রে আমি মনে রাখি এইভাবে যে পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ কি প্লাস এবং কি NO3 মাইনাস, এই দুটা, এগুলো কি ঘটে? দ্রুত ঘটে। এবং হচ্ছে কি আর ধীর গতিতে ঘটে কোনগুলো? এখানে কোশ্চেনে কি বলছিল দেখো, যে নিম্নের কোন ক্যাটায়ন উদ্ভিদ ধীর গতিতে ঘটে? এবং ধীর গতিতে ঘটে এই যে এইভাবে মনে রাখবো আমি, কি হচ্ছে এখানে ক্যালসিয়াম সালফেট, এইভাবে মনে রাখবো এইটা। এবং এখান থেকে কি ক্যালসিয়াম 2+ এবং SO4, অর্থাৎ কি এভাবে মনে রাখবো। এটা জাস্ট শুধু একটা ট্রিক যে এইভাবে মনে রাখবো, তোমরা অন্যভাবে মনে রাখতে পারো, সমস্যা নেই। দেখো তাহলে দ্রুত শোষণ ঘটে কোনগুলো? পটাশিয়াম প্লাস এবং কি নাইট্রেট আয়ন, এইটা। আর এখানে হচ্ছে কি ক্যালসিয়াম প্লাস এবং সালফেট আয়ন। ঠিক আছে, এগুলো কি ধীর গতিতে ঘটে আর এগুলো কি দ্রুত ঘটে। তো কোশ্চেনে দেখো বলছিল এইটা যে নিম্নের কোন ক্যাটায়ন উদ্ভিদের সরি নিম্নের কোন ক্যাটায়ন উদ্ভিদ সবচেয়ে ধীর গতিতে শোষণ করে? সেটা কি হবে তাহলে? ক্যালসিয়াম 2+। এখানে কিন্তু ক্যাটায়ন বলছে, এখানে একটু খেয়াল করবো যে এখানে ক্যাটায়ন বলছে না অ্যানায়ন বলছে। ঠিক আছে, ক্যাটায়ন বললে কি হবে? এইটা। এবং অ্যানায়ন বললে কি হবে? এইটা। এবং যদি বলতো যে নিচের কোনটি সবচেয়ে দ্রুত গতিতে শোষণ ঘটে, কোন ক্যাটায়ন, তাহলে কি হতো? এই পটাশিয়াম প্লাস হতো। যদি অ্যানায়ন বলতো কোনটা হতো? নাইট্রেট আয়ন হতো। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, নিম্নের কোন মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারি? আমরা কিন্তু এটা খুব সহজেই জানি যে ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী কোনটা? ম্যাগনেসিয়াম। এবং এইখান থেকে আরো বাকি কিছু আমরা জানবো, যেমন কি ফসফরাস কি হয়? ফসফরাসের ফলে কি হয়? এটা হচ্ছে ফুল ও পাতা ঝরে যায়, ফল ও পাতা ঝরে যায়। এটার কারণে কারণে কি হয়? ফল ও পাতা ঝরে যায়। এবং আয়োডিন হচ্ছে কি সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক শৈবালের জন্য না কেমন জানি একটা ছিল, ওইটা ব্যবহৃত হয়। যেমন সিলিকন ছিল কিসের জন্য? সিলিকন আহ, ঘাসের ক্ষেত্রে সিলিকন ব্যবহৃত হয়। কোবাল্ট নাইট্রোজেন ফিকশনে, এবং সোডিয়াম C4 উদ্ভিদের ক্ষেত্রে। এগুলো তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, তারপর দেখো, কোন ধরনের পরিবহনে বিপাকীয় শক্তির এটিপি দরকার হয়? এটা খুব সহজ কোশ্চেন, এটা আমরা জানি কি সক্রিয় শোষণে এটিপি শোষণ হয়। দেন দেখো, কোন আলোতে পত্ররন্ধ্র সবচেয়ে দ্রুত খোলে? আমরা জানি কি পত্ররন্ধ্র বললে কি হয়? নীল আলো হয়। এবং যদি সালোক সংশ্লেষণ বলতো তাহলে কি হবে? লাল। ঠিক আছে, এইটা। তারপরে দেখো, নিম্নের কোন উদ্ভিদের আত্মীয়করণ শক্তি বা নিম্নের কোনটি উদ্ভিদের আত্মীয়করণ শক্তি? এটা খুব সহজ, এটা জানো কি এটিপি। ঠিক আছে, আর এটিপি কে কি কি বলা হয়? যেমন বায়োলজি কয়েন, তারপরে শক্তি মুদ্রা, এগুলো অপর নামগুলো আছে, এগুলো একটু দেখে নিবা। তারপর দেখো কি বলছে যে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম কোনটি? এটা কি হবে? রুবিস্কো। সালোক সংশ্লেষণে এক অণু গ্লুকোজ তৈরিতে কত অণু কার্বন ডাই অক্সাইড দরকার হয়? এখানে এখানে আমরা জানি কি যে কার্বন ডাই অক্সাইড লাগে কত অণু? 6 অণু। এবং অক্সিজেন উৎপন্ন হয় কয় অণু? 6 অণু, এটাও জানি। এবং কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের অনুপাত কত? এটা হচ্ছে কি 1 অণু। এবং এইখানে আহ এবং এখান থেকে তোমরা আরেকটা মনে রাখতে পারো যে এটা সালোক সংশ্লেষণ এখানে হবে না। এটা এটা যেটা বলতে চাইছিলাম এটা না, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে NADPH2, এইটা তৈরি হয় 10 অণু। এটা কখন বললাম? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। এটা একটু মনে রাখো, এটাও আসে বারবার পরীক্ষাতে, দেখা গেছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, কোন ব্যাকটেরিয়া দই তৈরিতে ব্যবহৃত হয়? এটা খুব মজার কোশ্চেন। দেখো কি বলছে যে কোন ব্যাকটেরিয়া দই তৈরিতে ব্যবহৃত হয়? এটা আমরা জানি কি ল্যাক্টোব্যাসিলাস বা স্টেপ্টোকক্কাস ল্যাকটিস, এই দুটা হয়ে থাকে। দেখো যাদের বাসা বগুড়াতে, তোমরা কিন্তু এটা মনে রাখবে এইভাবে, যে তোমরা যখন ভাইবা পরীক্ষা দিতে যাবা, যখন জিজ্ঞাসা করবে তোমার বাসা কোথায়, যখন তুমি বলবা যে বগুড়াতে, তখন তোমাকে এই কোশ্চেনটা কিন্তু করতে পারে। যে বলবে হয়তো বা এইভাবে যে বগুড়ার বিখ্যাত কি, তখন তুমি হয়তো বা বলবা যে দই। তখন তোমাকে এই কোশ্চেনটা করতে পারে যে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, তখন কি বলবা? ল্যাক্টোব্যাসিলাস বা স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। ঠিক আছে, দেখো
পরবর্তীতে দেখো 17 নম্বর বলছে মাইটোসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে প্রতিটি ক্রোমোসোম ইংরেজি VLJI অক্ষরের মতো বিন্যস্ত হয়। এটা আমরা জানি কি অ্যানাফেজ। এবং দেখো বাকি যে অপশন গুলো আছে এই অপশন গুলা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন এখানে দেওয়া আছে মেটাফেজ। মেটাফেজ মানে হচ্ছে কি মধ্য পর্যায়। এখানে কি কি ঘটে? এক, মেটাকাইনেসিস ঘটে, ক্রোমোজোম সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়। 3 নাম্বার হচ্ছে এখানে আহ, যে প্রক্রিয়াতে মোটা এবং খাটো হয় তাকে বলা হয় কি কনডেনশন। এবং সরি, মোটা ও খাটো হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কনডেনশন, এবং যে প্রক্রিয়াতে হয় তাকে বলা হয় সুপার কয়েলিং। এটা তোমাদের এখানে পড়তে হবে। তারপর দেখো টেলোফেজ। টেলোফেজ হচ্ছে কি তোমার প্রোফেজের বিপরীত ধাপ। অর্থাৎ কি আমরা প্রোফেজে শিখছিলাম এইটা যে ডিহাইড্রেশন ঘটে, অর্থাৎ কি জলবিয়োজন ঘটে, ক্রোমোজোম গুলো কি ক্রমশ মোটা হতে থাকে, বাট এবং ক্রোমাটিড তৈরি হয়, এবং ওই তারই বিপরীত গুলো কি এখানে হবে। তো এখানে কি হবে টেলোফেজের ক্ষেত্রে, যে ক্রোমোজোম গুলো পানি শোষণের ফলে কি লম্বা হতে থাকে এগুলা। তারপর দেখো প্রোফেজ। প্রোফেজে কি হয়, এখানে ক্রোমোজোম মৃত্যু ঘটে। এগুলো এগুলো দেখে নিবা, ঠিক আছে। তারপর দেখো মায়োসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়। এটা কি ডায়াকাইনেসিস। এবং বাকি অপশন গুলো একটু আমরা দেখবো। যেমন এখানে বলছে লেপটোটিন। এই যে এখান থেকে একটা কোশ্চেন আসে, যে নিচের কোনটিতে পোলারাইজ বিন্যাস বা দা বুকেট দেখা যায়, সেটা কি হবে লেপটোটিন। অর্থাৎ কি পোলারাইজ বিন্যাস কোথায় দেখা যায়, লেপটোটিনে দেখা যায়। তারপর সবচেয়ে সুপার ডুপার ইম্পর্টেন্ট জাইগোটিন। জাইগোটিনের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবা। এক, এখানে কি ঘটে সিনাপসিস ঘটে। অর্থাৎ কি দুইটা ক্রোমোজোম জোড়া বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয়, সিনাপসিস বলে। এবং জোড়া বাঁধা ক্রোমোজোমকে কি বলা হয়, বাইভ্যালেন্ট বলে। এই দুটো কথা এখান থেকে মনে রাখবা। এবং দেন হচ্ছে কি প্যাকাইটিন। এটা হচ্ছে কি আরো বেশি ইম্পর্টেন্ট। এখানে কি ক্রসিং ওভার সম্পূর্ণ হয় এবং কায়াজমা সৃষ্টি হয়। তারপর টেট্রার দেখা যায়। এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখো নিম্নের কোন উদ্ভিদে লেপ স্কার দেখা যায়। এটা কি হবে, সাইকাস। পরে কোশ্চেন দেখো 20 নাম্বার, ব্যক্তবীজী উদ্ভিদে পরাগায়নের একমাত্র মাধ্যম কোনটি। এখানে তোমাকে কি বুঝতে হবে যে ব্যক্তবীজী মানে কি। এটা বলতে কিন্তু নগ্নবীজী উদ্ভিদকে বোঝানো হয়েছে। অনেকজন কিন্তু এটা দেখে ভয় পায় যে ব্যক্তবীজী আবার কি। অনেক সময় কিন্তু এটাই দেয় যে আবৃতবীজী উদ্ভিদ। উদ্ভিদ না বলে তোমাকে বলে দিবে এইভাবে যে গুপ্তবীজী উদ্ভিদ। আসলে গুপ্তবীজী মানে কি, বীজটা কি গুপ্ত অবস্থায় আছে, অর্থাৎ কি আবৃত আছে। এটা দ্বারা কি বুঝবো, গুপ্ত বীজি মানে হচ্ছে কি আবৃত বীজি উদ্ভিদ, এবং ব্যক্ত বীজি মানে হচ্ছে কি নগ্ন বীজি উদ্ভিদ। তো কোশ্চেনটা তাহলে এইটাই হবে যে নগ্ন বীজি উদ্ভিদ উদ্ভিদে পরাগায়নের একমাত্র মাধ্যম কোনটি, বায়ু, ঠিক আছে। তারপর দেখো হাইড্রাথোড পাওয়া যায় কোন উদ্ভিদে। কি বলছে দেখো, হাইড্রাথোড পাওয়া যায় কোন উদ্ভিদে। এটা কিন্তু আমরা খুব সহজে ছন্দ দিয়ে মনে রাখছিলাম এইভাবে, যে ঘ ট ক, ঘটক। অর্থাৎ কি ঘাস, টমেটো, কচু, এই তিনটা উদ্ভিদে কি দেখা যায়, হাইড্রাথোড দেখা যায়। এখানে কি আছে দেখো, এই তিনটা এখানে ঘাস দেওয়া আছে। দ্যাটস এখানে উত্তর কি হবে, ঘাস, ঠিক আছে। এবং যে এখানে আরেকটা মনে রাখতে পারো, আমরা জানি কি যে ব্যাপন প্রক্রিয়াতে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ বাষ্প আকারে পানি কি অতিরিক্ত পানি বের করে দেয়। এবং হাইড্রাথোড হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে বাষ্প আকারে না বের করে দিয়ে তোমার অর্থাৎ পানি আকারে বের করে দেয়। এবং যে প্রক্রিয়াতে ঘটে এটাকে বলা হয় গাটেশন, ঠিক আছে। এই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তা না হলে ভালো কিছু করতে পারবে না। আর বায়োলজি পড়লে এইভাবেই পড়তে হবে, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি খরচ হয়। কি বলছে দেখো, গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি খরচ হয়। এখানে মনে রাখবে একটা ট্রিক বলে দিই, যে গ্লাইকোলাইসিস যখন কথাটা থাকবে, কি থাকবে বলো, গ্লাইকোলাইসিস কথাটা থাকলে তুমি মনে রাখবে দুইয়ের খেলা। অর্থাৎ কি গ্লাইকোলাইসিস হইলেই দুইয়ের খেলা। এখানে দেখো কি বলছে, গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি খরচ হয়। মনে রাখবে এইভাবে, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে মোট উৎপন্ন হয় 8 অণু এটিপি। এটা হচ্ছে নিউ বই দেওয়া আছে এগুলা। 8 অণু এটিপি উৎপন্ন হয়, খরচ হয় কত অণু, 2 অণু, এবং নিট থাকে 6 অণু। এটা একটু মাথায় রাখবা। তাহলে খরচ হয় কয় অণু, 2 অণু, এবং নিট থাকে কত বা ক্যারি থাকে কত, 6 অণু, ঠিক আছে। এবং মোট উৎপন্ন হয় কত অণু, 8 অণু। এগুলো একটু দেখে নিবা। লোহিত শৈবালে কোন পিগমেন্ট থাকে। 23 নাম্বার কোশ্চেন দেখো, যে লোহিত শৈবালে কোন পিগমেন্ট থাকে। এটা কি ফাইব্রোইরিথিন। এবং এখান থেকে দেখো আমরা আরো কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নিব। যেমন প্রশ্ন কিন্তু এটাও হইতে পারে যে ফাইব্রোইরিথিনের বর্ণ কেমন। দেখো আমরা কি পড়ছিলাম, ইরাথ্রোসাইট মানে কি লোহিত রক্তকণা। ওইখান থেকে আমরা মনে রাখবো যে ইরিথ্রিন, তাহলে এটার বর্ণ কেমন হবে, লাল। বুঝো কথা, লাল। এবং ক্যারোটিন কি আমরা এটা জানি কি কমলা লাল, অর্থাৎ কি কমলা।
এবং জ্যান্থোফিল কি ছিল? হলুদ। হলুদ। এবং এইটা ছিল দেখো কি ক্লোরোফিল বি। এবং এখান থেকে আরেকটাও মনে রাখবো, দেখো ক্লোরোফিল এ হচ্ছে তোমার কি, এ তে এইভাবে মনে রাখবা যে ক্লোরোফিল এ, এতে কি ইয়েলো, জাস্ট এইভাবে মনে রাখবা ইয়েলো বানানো এ না ওয়াই আছে, বাট তুমি এইভাবে মনে রাখবা যে এতে কি ইয়েলো, ইয়েলো কি তাহলে হচ্ছে হলুদাভ